আজ পর্যন্ত যত কঠিন ও শ্বাসরুদ্ধকর সার্ভাইভ মুভি দেখেছি সেগুলোতে এই লেভেলের রিয়েলিস্টিক এবং শ্বাসরুদ্ধকর মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। কাল্পনিক কাহিনী নয়, বাস্তব সত্য ঘটনা। একজন জার্নালিস্ট পাবলো বিরসি বই থেকে বেস করে বানানো হয়েছে এই মুভিটার প্রতিটি সিন দেখলে তোমাকে ভাবতে বাধ্য করবে যে আসলেই কি এমনটা হয়েছিল। আর এই মুভির সিনগুলো এতটাই রিয়েলিস্টিকভাবে বানানো হয়েছে যে তুমি বুঝতে পারবে কেমন অবস্থায় ছিল তারা। মুভিটার শেষে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে না, চোখে পানি আসবে, দুটোর মধ্যে একটি হবে। টান টান উত্তেজনা নিয়ে একটা মাস্টারপিস সার্ভাইভাল মুভি এমএনডি স্টোরি প্রেজেন্স সোসাইটি অফ দ্য স্নো। সালটা 1972-এর 13ই অক্টোবর। দেখা যায় উরুগুয়ের একটা রাগবি টিম একটা বিশেষ ম্যাচের জন্য চিলে যাবে। সেখানকার অনেকেই প্রথমবার দেশের বাইরে যাচ্ছে। সবার মনে এক ধরনের খুশি। সেখানে কারো কারো পরিবারও তাদের সাথে বিমানে ওঠে। বিমান টেক অফ করে। আকাশে ওঠার পর তারা যখন আর্জেন্টিনার অ্যান্ডিস পাহাড়ের উপর দিয়ে যায় তখন হঠাৎ তাদের বিমান ট্রাবুলেন্স অর্থাৎ ঝাঁকাতে শুরু করে। এর নাম নোমা ভয় পেতে থাকে। সে দেখে বিমানের পাখাগুলো ভীষণভাবে নড়ছে। তার বন্ধুরা বলে এরকম বিমানে মাঝে মধ্যে নড়তে থাকে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দেখতে দেখতে ট্রাবুলেন্স বেড়ে যায় এবং হঠাৎ তাদের বিমান একটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। একজন তো সেই পেছনের পার্টের সঙ্গে উড়ে যায় এবং সামনের পার্টটা বরফে চলতে চলতে একটা বরফের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে গাড়ি যেমন হঠাৎ ফুল ব্রেক করে তখন কি অবস্থা হয়, ঠিক এর চেয়ে অনেক গুণ বেশি। সেখানকার সবাই সামনে এমনভাবে ধাক্কা খায় যে অনেকের পা ঘাড় সব ভেঙে যায়। বিমানের লোহাগুলো অনেকের পা ও পেটে ঢুকে পড়ে এবং মুহূর্তে অনেক প্রাণ চলে যায়। এই দৃশ্যটা দেখে প্রথম আমি মুভিটা স্টপ করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যারা বেঁচে ছিল তারা বাকিদের বের করার জন্য কাজ করতে থাকে। তাদের আশেপাশে রক্ত আর রক্ত। সেখানকার একজনের লিভারের জায়গা থেকে রক্ত বের হতে থাকে এবং সে বলতে থাকে, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। এভাবে রাত নেমে আসে। রাতে তারা বিমানের ভেতর দরজা জানালাতে ব্যাগ আর লাশ দিয়ে বন্ধ করে দেয় যেন ঠান্ডা না লাগে। রাতে তারা ভীষণ ভয় নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হলে তারা দেখে আরও কিছু মানুষ ঠান্ডায় মারা গেছে। নোমা বাহিরে বের হলে দেখে যেদিকেই চোখ যায় শুধু বরফের চাদরে ঘেরা। তারপর তারা রাতে ভালোভাবে থাকার ব্যবস্থা করার জন্য ভেতরের সব জিনিসপত্র বাহিরে বের করে এবং লাশগুলোকে বরফ দিয়ে ঢেকে দেয় যেন পচে না যায়। তারপর সব ব্যাগ থেকে খাবার বের করে এক জায়গায় জমা রাখা হয়। তাদের এই দুর্ঘটনায় এ পর্যন্ত 11 জন মারা যায়। তারা কিছু খাবার খেতে থাকে, তখন তাদের উপর দিয়ে একটা প্লেন গেলে তারা সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। সেদিন রাতে তারা 2-3টি করে কাপড় পরে এবং প্লেনের ছিদ্রগুলোকে ঢেকে দিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন ন্যান্ডো নামের ছেলেটার জ্ঞান ফিরে আসে। সে বলে তার মা কেমন আছে। তারা বলে তার মা মারা গেছে। তারপর তারা বরফ গলিয়ে পানি জোগাড় করতে থাকে এবং তারা অনেক ব্যাগ দিয়ে একটা বড় এক্স বানায় যেন উপর থেকে কোনো রেস্কিউ টিম গেলে তারা দেখতে পায়। একটু পর তাদের সেদিক দিয়ে আরও একটি বিমান যায়। তারা হাত লাড়িয়ে গ্লাসের আলো দেখায়, কিন্তু এবারও তাদের কোনো কাজ হয় না। এর পরের দিনও একটি বিমান আসে, কিন্তু সেটা তাদের থেকে অনেক দূরে ছিল। যে রেস্কিউ টিম জানে না তারা ঠিক কোথায় আছে। তখন তাদের মনে পড়ে যে বিমানের পেছনের দিকটায় ব্যাটারি ছিল। তারা সেই ব্যাটারির সাহায্যে রেডিও দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। তারা বিমান ক্র্যাশ হওয়ার রাস্তাটা ধরে ব্যাটারি খুঁজতে থাকে। অনেক দূরে যাওয়ার পর তারা পেছন ফিরে দেখে বিমানটা যেখানে আছে সেটা দেখাই যাচ্ছে না। অর্থাৎ এই কারণেই রেস্কিউ টিম তাদের দেখতে পাচ্ছে না। আবহাওয়া খারাপ দেখে তারা আবার ফিরে আসে। এভাবে 1 সপ্তাহ চলে যায়। এখন তাদের খাবার সব শেষ। তাদের এমন ক্ষুধা লাগে যে তারা পাথরের জমে থাকা ছত্রাকগুলো খায়, কিন্তু সেগুলোর স্বাদ এতই খারাপ ছিল যে সেগুলো মুখ থেকে ফেলে দিতে হয়। অনেকে তার পায়ের ক্ষতস্থানের শুকনো চামড়াগুলো খেতে থাকে। এদিকে ন্যান্ডো বলে সে লাশগুলো খাবে, কিন্তু সেখানে অনেকেই এটাকে অপরাধ মনে করে, আবার অনেকেই খাওয়ার জন্য রাজি হয়। তাদের মধ্যে তর্ক শুরু হয়। সেখানে একজন তো তার জুতার ফিতা এবং সিগারেট খেতে থাকে। এর পরের দিন কোকো তার মা বাবার জন্য একটা চিঠি লিখে যেখানে বলে তাদের এখানে অনেক তুষার ঝড় এসেছিল এবং তারা বিমানের ভেতর বেঁচে ছিল। কিছুদিন চলে যায়, সবাই তো এখন ক্ষুধায় পাগল হতে যাচ্ছে। সবার ক্ষুধা দেখে অনেকে তাদের অনুমতি দেয় লাশ খাওয়ার জন্য এবং কিছু লোক বাইরে গিয়ে লাশ খেতে থাকে। এটা দেখে বিমানের ভেতর কেউ কেউ ক্ষুধা সামলাতে না পেরে তারাও গিয়ে মাংস খেতে থাকে। কিন্তু সেখানে কিছু লোক নরখাদক হতে চাচ্ছিল না, কারণ তারা মনে করে যে এর চেয়ে মৃত্যু অনেক ভালো। এরপর দিন তারা কিছু লাশ অন্য জায়গায় নিয়ে কাটতে থাকে। একটু পর তারা একটা সুটকেস পায় যেখানে একটা ছোট রেডিও ছিল। তারা একটা অ্যান্টিনা বানিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে।
অবশেষে তারা নেটওয়ার্ক পেয়ে যা শুনতে পায় তাতে তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা শুনে যে তাদের অনেকবার খোঁজা হয়েছে এবং সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা হয়তো মারা গেছে ও তাদের আর কোনো রেস্কিউ টিম খুঁজতে আসবে না। তারা সবাই সাহস হারিয়ে ফেলে। এরপর বাকিরাও রাজি হয়ে যায় নরখাদক হওয়ার জন্য, কারণ তারা জেনে গেছে তাদের আর কেউ বাঁচাতে আসবে না। এরপর দিন তারা আবার সেই রেডিওর জন্য ব্যাটারি খুঁজতে থাকে। তারা কিছু দূর যাওয়ার পর বরফের পিছলে যাওয়া ও ঠান্ডা হওয়ার কারণে সেখানে ব্যাটারি খোঁজা খুব কষ্টকর হয়ে পড়ে। রাতে তারা সেখানে ঘুম যাওয়ার চেষ্টা করে, কিন্তু তুষার ঝড় শুরু হয়। তারা অনেক কষ্টে রাতটা পার করে। সকাল হলে দেখা যায় তারা জিন্দা তো ছিল, কিন্তু একজন চোখে দেখছিল না আর দুইজন একদম দুর্বল হয়ে পড়েছিল। তারা খুব কষ্টে সেখান থেকে নেমে আসে। এরপর তারা সবাই মিলে তাদের দুঃখ দূর করার জন্য সবাই মিলে হেসে হেসে কথা বলতে থাকে। কিন্তু এমন সময় সেখানে বরফের ধস নেমে আসে আর তারা সবাই বরফের নিচে চাপা পড়ে যায়। অনেকে বের হয়ে যায়। একজন বাইরে গিয়ে দেখে প্রচণ্ড তুষার ঝড় শুরু হয়েছে। সে তার সাথীদের বাঁচাতে বরফ করতে থাকে। অবশেষে সবাই বরফের ভেতর থেকে বের হয়ে যায়, কিন্তু সেখানে একজন মহিলা যে কিনা অনেক গভীরে ছিল সে সেখানেই মৃত্যুবরণ করে। তারা বাইরের দিকে দেখতেই আরও একটি ধস নেমে আসে। কিছুক্ষণ পর তারা দেখে তাদের মধ্যে 8 জন শ্বাস আটকে মারা যায়। তারা একটা ছোট ছিদ্র তৈরি করে আপাতত সেখান দিয়ে শ্বাস নেই। সেখানকার সবার এত ক্ষুধা লাগে যে তারা ভাবতে থাকে সেই 8 জনের লাশকে খাবে, কিন্তু তারা বুঝতে পারে এটা সহজ নয়, কারণ সেখানে তাদের ভাই বোন রয়েছে। সেখানে নুমার আগে সেখানকার কাজ ভাঙতে গিয়ে উল্টো তার পা কেটে যায়, কিন্তু সে হার মানে না। সে বরফ খুঁড়তেই থাকে। অবশেষে 20 দিনের মাথায় তার একটা ছিদ্র তৈরি করে সূর্যের আলো দেখে। তারা বাহিরে বেরিয়ে আসে এবং বরফ খুঁড়তে তারা বিমানটিকেও বাইরে বের করে। 38তম দিনে দেখা যায় একজন অসুস্থ ছেলে সে মারা গেছে। রবার্টো নামের এক ছেলে বলে তারা আর কতদিন এভাবে থাকবে, তাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। সে আরও বলে তারা এখন পুরো তৈরি হয়ে বিমানের পেছনের পার্টগুলো খুঁজবে। কথা অনুযায়ী 4 জন অনেক কাপড় পরে তৈরি হয়, যেখানে নুমাও ছিল। তারা পাহাড়ে খুঁজতে শুরু করে। পথ চলতে চলতে নুমা পাহাড় থেকে পড়ে যায়। রবার্টোরা এসে দেখে নুমার পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, তাই তারা ফিরে যাওয়ার চিন্তা করে। কিন্তু নুমা বলে আমার চিন্তা করো না, তোমরা যাও, আমি একা ফিরে যেতে পারবো। নুমা ফিরতে ফিরতে অনেক দুর্বল হয়ে পড়ে। এদিকে দেখা যায় যারা ফিরে আসেনি তারা বিমানের শেষ অংশটা পেয়ে যায়। সেখানে তারা অনেক পরিষ্কার কাপড় ও মদ, সিগারেট এবং চকলেটও পায়। তারা সেই অনেক আশা করা ব্যাটারিটা পেয়ে যায়। তারা সেগুলো নিয়ে আসে। এরপর তারা ব্যাটারি দিয়ে রেডিও অন করে এবং সাহায্য চাই, কিন্তু কোনো জবাব আসে না। কিছুদিন যাওয়ার পর নুমার শরীর আরও খারাপ হতে থাকে। সবাই ক্ষুধায় লাশের হাড়ে লেগে থাকা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, কারণ তাদের এখন এগুলোর অভ্যাস হয়ে গিয়েছিল। নুমা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, কারণ সে বলে সে তো এমনিতেই মারা যাবে। তার ভাগের খাবারগুলো তারা খেয়ে অত্যন্ত শান্তি পাবে। তারা আবার বিমানের শেষ অংশটাতে খোঁজাখুঁজি করার পর একটা ওয়াটারপ্রুফ কাপড় পায়, যেটাকে তারা স্লিপিং ব্যাগ বানিয়ে নেয়। তারপর তারা ছোট রেডিওতে শুনতে পায় 58 দিন পার হয়ে যাওয়ার পর তাদের লাস্ট বারের মতো একবার খুঁজতে বের হবে রেস্কিউ টিম। সবার মনে আশা জেগে ওঠে। এদিকে নুমার সময় শেষ হয়ে আসছিল। তখন সে দুঃখ ভরা কণ্ঠে বলে দেখো, আমি যখন মারা যাব আমার মাংস খেয়ে ফেলিও। তোমাদের মধ্যে যদি একজনও বেঁচে যায় তাহলে আমার মারা যাওয়া সার্থক হবে। একসময় সেও দুনিয়া থেকে চলে যায়। ভাবতেই অবাক লাগে এগুলো আসলে ঘটেছিল। নুমার মৃত্যুতে রবার্টো, ন্যান্ডো আর টিনটিন অনেক সাহস পায় এবং তারা ভেবে নেয় তারা এবার চলতে চলতে চিলে চলে যাবে। তারা স্লিপিং ব্যাগ এবং অনেক খাবার নিয়ে যাত্রা শুরু করে। এবার তারা অনেক কষ্টে পাহাড়ে উঠতে থাকে। রাতে তুষার ঝড় শুরু হলে তারা কোনো মতে স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমিয়ে পড়ে। সকাল হলে তারা আবার চলতে থাকে। একটু পর তারা হঠাৎ দেখে তাদের আরও অনেক দূর যেতে হবে। তখন টিনটিন ফিরে যাওয়ার চিন্তা করে, কারণ তাদের এতটা পথ পাড়ি দিতে হবে, তাদের তো এমনিতেই খাবার লাগবে অনেক। তাই টিনটিন তার খাবারগুলো দেয় এবং সে চলে যায়। কষ্টের পর কষ্ট করে হাঁটতে হাঁটতে তারা অবশেষে পাহাড়ের নিচে নেমে আসে, যেখানে কোনো বরফ ছিল না। তারা একটা পরিষ্কার পানি নদী পায়। তারা সেখান থেকে পেট ভরে পানি পান করে। তখন হঠাৎ তারা যা দেখে তাতে তাদের হুঁশ উড়ে যায়। একজন মানুষ ঘোড়ার উপর বসে আছে, সে তাদের দিকে দেখে রয়েছে। তারা খুশিতে পাগলের মতো লাফাতে থাকে। তাদের কথাগুলো লোকটা বুঝতে পারছিল না। তখন লোকটা তাদের একটা কাগজ আর পেন্সিল দেয়। তারা লেখে যে তারা সেই বিমান ক্র্যাশ হওয়া যাত্রীরা। দ্রুত খবরটা সব দিকে ছড়িয়ে পড়ে। লোকটা ন্যান্ডো আর রবার্টোকে খাবার খেতে দেয়। টানা 72 দিন পর তারা ভালো খাবার খাচ্ছে। বলতে বলতে সেখানে অনেক সাংবাদিক এসে যায়। ওদিকে তারা ছোট রেডিওতে শুনতে পায় তাদের নিতে আসছে। এটা শুনে তারা এতটাই খুশি হয় যে যা বলে বুঝাতে পারবো না। তারা স্মৃতি হিসেবে বিমানের অনেক জিনিস নিয়ে নেয়।
হেলিকপ্টার দেখে তাদের অবস্থা এরকম হয়। তারপর তাদের হাসপাতালে নিয়ে গোসল করানো হয় এবং খাবার দেওয়া হয়। এবং এই দৃশ্য দেখিয়ে মুভিটা অন্যভাবে বলতে গেলে একটা ইতিহাস শেষ হয়। মুভিটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যেন এমনই অসাধারণ মাস্টারপিস মুভিগুলো আনতে থাকতে পারি। কমেন্টে মুভি সম্পর্কে তোমাদের মতামত দিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।